হ্যালো, এনএসটি ফেলোশিপের দ্বিতীয় ভিডিও অর্থাৎ যে এ টু জেড গাইডলাইন থেকে আমরা প্রত্যেকটা ফেজ অর্থাৎ প্রত্যেকটা স্টেপস কিভাবে করবেন সেটা দেখাতে যাচ্ছি। সেখানে দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা এখন দেখাবো যে কিভাবে আপনার প্রি রিকুইজিট যেগুলো আছে অর্থাৎ আপনার যা যা লাগবে এই ফর্মটা ফিল আপ করতে, তো সেগুলো কিভাবে করবেন। তো প্রিরিকুইজিট গুলো যখন আপনার রেডি হয়ে যাবে, ধরেন আপনি কমিটমেন্ট ফর্মটা রেডি করে ফেললেন, সিনোপসিসটা রেডি করে ফেললেন, আপনার যা যা আছে সবগুলো সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সব কালেক্ট করে স্ক্যান করে রাখলেন, তারপরে জাস্ট ওয়েবসাইটে ঢুকে আপনি সব ইনফরমেশন দিয়ে একবারে ফিল আপ করে ফেলতে পারবেন। তবে ওয়েবসাইটে আপনি চাইলে এখনই ফিল আপ করতে পারেন, সেখানে আপনার যা যা ফিল আপ করবেন তা সেভ হয়ে থাকে। তো যাই হোক, তো প্রথমে হচ্ছে আমি দেখাবো যে কিভাবে সিনোপসিসটা লিখতে হয়। তো আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, মাইক্রোসফট অফিস এটি নর্মালি সবাই ইউজ করে। সো একদম সিনোপসিসের শুরুতে কি থাকবে, আমরা প্রথমে লিখে দিব যে সিনোপসিস অফ রিসার্চ প্রজেক্ট ফর এনএসটি ফেলোশিপ 2025-26। এটা একদম উপরে হেডিং দিয়ে লেখা থাকবে। দেন দ্বিতীয় হচ্ছে আমরা দিব আমাদের টাইটেলটা। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিনোপসিসের ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেট থাকতে পারে, আপনারা চাইলে অন্য টেমপ্লেটও ইউজ করতে পারেন, কিন্তু এই টেমপ্লেট যেটা আছে এটা থাকলে এনাফ, বা এটা দিলেও কোনো সমস্যা নেই। সো এখানে হচ্ছে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন। আমি হচ্ছে একটা র্যান্ডম টাইটেল এখানে দিয়েছি, এটা আসলে আম, যেখান থেকে নেওয়া। তো এটা আপনারা চাইলে তো আর ইউজ করতে পারবেন না, এটা জাস্ট একটা র্যান্ডম টাইটেল। সো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়েছি। সো এই ধরনের একটা টাইটেল আপনারা দিয়ে দিবেন, আপনার যে রিসার্চের টাইটেলটা হবে। সো টাইটেলটা কি ধরনের হবে সেটা এমন না যে আপনার গবেষণা করে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। এটা যেহেতু একটা প্রপোজাল, সো আপনি জাস্ট একটা আইডিয়া, এটা ওইখান থেকে একটা টাইটেল জেনারেট করতে পারেন, অথবা আপনার সুপারভাইজার থেকে হচ্ছে আপনি যে আপনার টপিকটা কি হবে সেখান থেকে একটা টাইটেল নিয়ে নেবেন। সো এই টাইটেলটা দেওয়ার পরে লিখতে হবে আপনার ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, নর্মালি রিসার্চের ক্ষেত্রে যেভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখি, ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট লিটারেচার রিভিউ করে কেন এই গবেষণাটা গুরুত্বপূর্ণ বা কি কি আছে, মূলত টাইটেলে আমি যা যা দিয়েছি সেখান থেকে নিয়ে হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা লিখি। সো ইন্ট্রোডাকশনটা লেখা হয়ে গেল, অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশনটা লিখতে হবে এইভাবে, মানে একদম আমি টাইটেলটাকে প্রথমে পরিচিত করলাম যে টাইটেলে দিচ্ছি আমি ডায়াবেটিস মেলাইটিস নিয়ে। সো এখানে হচ্ছে এই ডায়াবেটিস নিয়ে কথাবার্তা আছে, এবং এখানে রেফারেন্স দিতে হবে, অর্থাৎ ইনটেক্সট সাইটেশন আপনাকে দিতে হবে। সো ইনটেক্সট সাইটেশনের ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে, যেমন এপিএ আছে, অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা সবচেয়ে বেশি, এটার যে 7th এডিশনটা এপিএ 7th, ওইটা সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে হার্ভার্ড স্টাইল আছে, তারপরে হচ্ছে ভ্যানকুভার আছে, তারপরে নেচার আছে, আইট্রিপল আছে। তো আপনি যে কোনোটা ইচ্ছা দিতে পারেন। তবে যদি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা বড় হয়ে যায়, তাহলে আপনারা এই ধরনের ইনটেক্স সাইটেশন ইউজ না করে আপনারা এটা ইউজ করবেন, 1 2 3, এইটা যেই ফরম্যাটে আছে, যেমন আইট্রিপলিতে আছে বা হচ্ছে নেচারে আছে। সো ওইসব সাইটেশন স্টাইল হচ্ছে আপনারা ইউজ করবেন। কিন্তু যদি আপনার জায়গা থাকে তাহলে এইভাবে দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। সো আপনি এইভাবে লিখে দিলেন। দেন সেকেন্ড যে পার্টটা হবে সেটা হবে আপনার অবজেক্টিভ। এই রিসার্চের অবজেক্টিভ গুলো কি, অন্তত 3টা অবজেক্টিভ আপনি হচ্ছে এখানে লিখবেন। অবজেক্টিভ আপনি পার্ট পার্ট করে লিখতে পারেন, এখানে হচ্ছে জেনারেল অবজেক্টিভ, অবজেক্টিভস, অথবা স্পেসিফিক অবজেক্টিভস, এইভাবে আলাদা করে দিতে পারেন। স্পেসিফিক অবজেক্টিভস এইটার আন্ডারে, অর্থাৎ অবজেক্টিভস এর আন্ডারে জেনারেল অবজেক্টিভ হবে এক লাইনে একটা সেন্টেন্স আপনি লিখে দিবেন, আর স্পেসিফিক অবজেক্টিভস হবে আপনার এইরকম এইরকম 3টা আলাদা আলাদা করে, যে আপনি কি এই রিসার্চ থেকে আপনার উদ্দেশ্যটাকে আপনি কি বের করবেন সেটা লিখবেন। 3 নাম্বার হচ্ছে রিসার্চ কোশ্চেন। সো রিসার্চ কোশ্চেনটা হচ্ছে আপনি যে এরকম করে এটা ইনক্লুড করতেও পারেন, আপনার সিনোপসিসে নাও করতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তো এখানে অথবা আপনি একটা সেন্টেন্সেও আপনার কোশ্চেনটা লিখতে পারেন, জাস্ট এটার আগে হোয়াট দিয়ে দিয়ে হোয়াট বা কোনো কিছু অ্যাড করে জাস্ট আপনি একটা কোশ্চেন মেক করে ফেলতে পারেন। সো তারপরেটা হচ্ছে আপনার ম্যাথোডোলজি। সো ম্যাথোডোলজি যেটা হবে সেটা হচ্ছে আপনার আম, কিভাবে আপনি রিসার্চটা করবেন, আপনার স্টাডি ডিজাইনটা কি হবে,
ঠিক আছে? আপনার হচ্ছে স্টাডি পপুলেশন কারা হবে, তারপরে ডেটা কালেকশন কিভাবে করবেন, ডেটা অ্যানালাইসিস কিভাবে করবেন, আপনার যদি ল্যাব বেসড কাজ হয়ে থাকে ল্যাবে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন। সো ওইভাবে হচ্ছে আপনার একটা মেথোডোলজি লিখতে হবে। নর্মালি রিসার্চ পেপার যেভাবে করতে হয়, আপনারা হয়তো যারা অনার্সে কাজ করেছেন, ডিজার্টেশন বা প্রজেক্টের কাজ করেছেন, সেখানে হয়তো এই জিনিসগুলো নিয়ে বা রিসার্চ মেথোডোলজি কোর্স করেছেন, সেখানে আপনারা অবশ্যই এটা নিয়ে পরিচিত। জাস্ট আমি আপনাদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। সো স্টাডি পপুলেশন, এখানে ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটা লিখে লাস্টে হচ্ছে আমি যে ইথিক্যাল কনসিডারেশন এটা থাকবে, এটা হচ্ছে দিয়ে দিয়েছি যে ইথিক্যাল কনসিডারেশন এটা। এইটা হচ্ছে আপনার 4 নাম্বার। 5 নাম্বারে থাকবে হচ্ছে আপনার এক্সপেক্টেড ফাইন্ডিংস। এটা দিতে হবে আপনি এই রিসার্চ থেকে কি এক্সপেক্ট করতেছেন। ভিতরে কি লেখা আছে এটা দেখার দরকার নাই, কারণ এটা আমি একটা ডামি রিসার্চ বা ডামি টাইটেল, এটা আপনাদের দেখানোর জন্য দিয়েছি। সো এক্সপেক্টেড ফাইন্ডিংস গুলো যে আপনারা এভাবে বুলেট পয়েন্ট করে দিতে পারেন, এটা আপনার দিতে হবে। সো এটা দিয়ে দিলেন। অনেকে হচ্ছে এরপরে টাইম লাইনটা দিয়ে দেয় গ্যান চার্ট করে। আপনারা অনেকে হয়তো গ্যান চার্টের নাম শুনেছেন, যারা নাম শোনেনি তারা হয়তো একটু গুগল সার্চ করে দেখতে পারেন। সো এখানে স্টাডি টাইমলাইন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি কোন কোন ফেজটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করবেন, এটা গ্যান চার্টের মাধ্যমে দেখানো হয়। সো আপনারা চাইলে এখানে একটা গ্যান চার্ট অ্যাড করে দিতে পারেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে 3 পেজের মধ্যে দিতে হয়। সো 3 পেজে আসলে দেওয়ার মতো অনেক সময় জায়গা থাকে না। সো জায়গা না থাকলে ওইটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনি সবশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার রেফারেন্স। সো রেফারেন্সটা হচ্ছে ওই যে আপনি ইনটেক্স সাইটেশনের যে স্টাইল ইউজ করবেন ওইটার স্টাইল থেকে আপনার এইভাবে রেফারেন্স, যদি হচ্ছে আপনারা কোনো সফটওয়্যার থেকে রেফারেন্স ম্যানেজার যেমন মেন্ডেলি আছে, এননোড আছে, জোটেরও আছে, সো ওই ধরনের সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন তাহলে অটোমেটিক রেফারেন্স এখানে জেনারেট হয়ে যাবে। সো এইটা করার পরে আপনার একদম লাস্টে এই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে এই সিগনেচার অফ দ্য সুপারভাইজার। আপনার এই রিসার্চের অর্থাৎ মাস্টার্সের থিসিসের যে সুপারভাইজার বা প্রজেক্টের যে সুপারভাইজার আছে, তার যে সিগনেচার এখানে নিতে হবে এবং নিচে তার সিলটা নিতে হবে। ঠিক আছে? তার ডিটেলসটা দিয়ে দিবেন। ধরুন ওয়েবসাইটে এই ডিটেলসগুলো পাওয়া যায়, আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে আপনার ডিটেলসটা দিয়ে, ধরুন আমি যেখানে আমার নাম লিখছি, রেজিস্ট্রেশন নাম্বার লিখছি, সেশন লিখছি, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে উপরে হচ্ছে একটা সিগনেচার দিয়ে দেবেন। আর এখানে আপনার সুপারভাইজারের সিলটা নিতে হবে, আর এখানে একটা সাইন নিতে হবে। সাইন নিয়ে যখন আপনি এটা কমপ্লিট করে ফেলবেন, আপনার সিনোপসিস রেডি, অ্যান্ড আপনি এই সিনোপসিসটা ডিরেক্ট সাবমিট করে দিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এটা 3 পেজের চেয়ে বেশি হওয়া যাবে না, এটা 3 পেজই হইতে হবে। অ্যান্ড আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্টলি বর্তমানে হচ্ছে এই রিসার্চের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা হরদম এআই ইউজ করি। চ্যাট জিপিটি আছে, পারপ্লেক্সিটি আছে, তারপরে ধরেন এখন হচ্ছে আরো বিভিন্ন এআই আসছে। সো এইখানে কথা হচ্ছে যে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি সিনোপসিস লেখার জন্য এআই ইউজ করতে পারবো কিনা। সো অবশ্যই আপনি এআই ইউজ করতে পারবেন, কিন্তু ডিরেক্ট এআইটা মেরে দেওয়া যাবে না। আহ, এবং এখানে যাতে প্লেজিয়ারিজম না থাকে এটা অবশ্যই দেখবেন, কারণ যখন আপনার ভাইবা হবে, টিচার যদি এরকম পড়ে যে আপনার ভাইবা নেবে, সে যদি বুঝতে পারে যে এটা এআই জেনারেটেড টেক্সট, তখন কিন্তু আপনাকে অপমান করতে পারে বা আপনার ফেলোশিপ আপনি নাও পেতে পারেন। সো অনেক সময় হচ্ছে এআই জেনারেটেড টেক্সট বোঝা যায়। সো তখন যদি এইটা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করে বা কিছু বলে, তখন যাতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, যে দরকার হলে আপনি চেক করে দেখতে পারেন যে আসলে এটা আমার এআই জেনারেটেড না। সো আপনি এআই অবশ্যই ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা যাতে ডিটেক্টেবল না হয়। অর্থাৎ অনেক বাইপাস আছে, হিগস বাইপাস, বা নিজের মতো করে লেখা এআই, এআই থেকে এআই যেটা জেনারেট করে দিয়েছে সেটা আবার নিজের মতো করে লিখলেন, আহ, যাতে হচ্ছে আপনার এআই ডিটেক্ট করতে না পারে এবং হচ্ছে এখানে কোনো প্লেজারিজম না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পরবর্তীতে হচ্ছে কমিটমেন্ট লেখার ভিডিও এবং কিভাবে আবেদন করতে হয় এগুলো আসবে। আপনারা জাস্ট হচ্ছে এই যে এনএসসি ফেলোশিপের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন।